আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি ভূগোল প্রথম পত্রের সাজেশন নিয়ে। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তো তাই ভাবলাম যে তোমাদের একটা সাজেশন দিই, যে বিষয়গুলো তোমরা যদি ফলো করতে পারো আমি গ্যারেন্টি সহকারে দেবো তোমার এই কয়েকদিন যে সময় আছে, তুমি 4-5 দিন এই নিয়মগুলো যদি ফলো করো তোমার A+ ইজিলি চলে আসবে। কারণ এটাতে তো 100 মার্কের তো আর পরীক্ষা হয় না, ভূগোলে 75 মার্কের পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল থাকে, ইজিলি এটাতে A+ তোলা যায়, খুব একটা হার্ড হয় না ভূগোলটাই। তো আমি যে প্রসেসগুলো বলবো এগুলো অবশ্যই মানবো। আমি এমসিকিউ ক্ষেত্রে কিছু কথা বলবো, কিছু ট্রিক্স বলবো যেগুলো তোমাকে ফলো করা লাগবে। সিকিউ সৃজনশীলের ক্ষেত্রে কিছু বিষয় আছে যে বিষয়গুলো তুমি যদি ফলো করতে পারো তোমার নাম্বার কিন্তু বেশি থাকবে আলটিমেটলি। এবং এইটার ক্ষেত্রে আরও যে সুবিধাগুলো পাওয়া যায়, নর্মালি আমরা যখন সৃজনশীলগুলো লিখি সেগুলো কিন্তু 20 মিনিট বা 22 মিনিটের মতো সময় পাওয়া যায়, কিন্তু এখানে ভূগোলের ক্ষেত্রে সৃজনশীলগুলো প্রায় এক একটা সৃজনশীল আধা ঘন্টা করে কিন্তু সময় পাওয়া যায়, মানে অনেক হিউজ পরিমাণ একবার টাইম। তো এটাতে এই জন্য যে A+ তোলাটা খুব একটা হার্ড না, আমার নিজেরই ছিল A+। তো এই জন্য বলতেছি যে তোমরা কীভাবে সহজে এটার মধ্যে A+ তুলতে পারবা। তো শেষ পর্যন্ত থাকো। আশা করি তোমার এই যে আজকে যে সাজেশনটা দিব সেই ভূগোল প্রথম পত্রের, সেটা তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। এর ধারাবাহিকভাবে আমরা বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের সাজেশন প্রোভাইড করার চেষ্টা করব। তো আমি একবারে তোমাদের যে ভূগোল যে সূচিপত্রটা আছে ভূগোল বইয়ের, সেই সূচিপত্রটা একবারে তুলে নিয়েছি, কারণ এটা থেকে তোমাদের বিষয়গুলো দেখাই। এবং সবার শেষে কিন্তু আমি কিছু ট্রিক্স বলবো, সৃজনশীল কীভাবে লেখা লাগে ভূগোলের ক্ষেত্রে, তারপর এমসিকিউগুলো কীভাবে কমন পাবো এগুলো কিন্তু শেষে বলবো। আপাতত জাস্ট সাজেশনটা দেখো কোনগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, এমসিকিউর জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, আমি জাস্ট আগে সেগুলো দেখাই, তারপর সবার শেষে আমি সেগুলো বলবো। তো দ্বিতীয় অধ্যায় দেখো, এই অধ্যায়টা বাদ দেওয়া যাবে না, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন তুমি পাবা কনফার্ম, একবার ধরে রাখো। একটা তো দিবেই মাস্ট, দুইটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, মানে এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, তবে একটা দিবেই কনফার্ম, একবারে একটা পাবাই। তবে দুইটা আসছে বিগত সালের যদি কোশ্চেনগুলো দেখো একটু, দুইটা অনেকবারই আসছে। তো দেখো দ্বিতীয় অধ্যায় যেটা আছে পৃথিবীর গঠন, এটার মধ্যে সৃজনশীলের জন্য যে জায়গা থেকে দুই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়, তার মধ্যে প্রথম হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল যে আছে, এই তিনটা। অনেক সময় তোমার চিত্র দিয়ে দেয়, চিত্র থেকে বলে যে ক খ এভাবে নামগুলো লিখে দেয়, দিয়ে বলে এটা কোন অংশ, এটা কি অশ্বমণ্ডল, গুরুমণ্ডল নাকি কেন্দ্রমণ্ডল, তো সেটা চিহ্নিত করে তোমাকে ব্যাখ্যা করতে বলে। এরপর এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যেটা আরও ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, সেটা হলো পর্বতের শ্রেণীবিভাগ। এই যে অনেকগুলো পর্বত থাকে না, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, তারপর লেকলিত পর্বত, এই যে বিভিন্ন ধরনের পর্বতগুলো যে থাকে এগুলোর আছে না, এগুলো তোমার পরীক্ষায় একবারে চিত্র দিয়ে দেয়, চিত্রটা দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলে। বেশিরভাগ সময় চিত্র দেয়, বা অনেক সময় বলে না, বা কিছু বৈশিষ্ট্য দেয়, মানে আগ্নেয় পর্বতের বা তোমার ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো দিয়ে বলে যেটা কোন পর্বত ব্যাখ্যা করো এভাবে। তবে বেশিরভাগ সময় চিত্র দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলে, চিত্র দিয়ে তোমাকে আইডেন্টিফাই করা লাগে যে এখানে কোন ধরনের পর্বতে রয়েছে। তো এরপরে দেখো, এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে আর যে জায়গা থেকে প্রশ্ন আসে তা হলো সর্বশেষ আর একটা অংশ আছে, সেটা হলো বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এই যে আমরা পড়ছিলাম টারশিয়ারি যুগে পাহাড়সমূহ, ফ্লাইস্টেশন কালে সোপানসমূহ এবং সাম্প্রতিককালে প্লাবন সমভূমি আছে না, এই যে বৈশিষ্ট্যগুলো ভূপ্রাকৃতিক, এগুলো থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এই তিন জায়গা থেকে আমরা এই প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন আসতে দেখি। তবে দুই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সেটা হলো এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং পর্বতের শ্রেণীবিভাগ, এই দুই জায়গা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 90%। তবে এটাও ইম্পর্টেন্ট, তবে এটা থেকে কম প্রশ্ন আসছে, যে সর্বশেষ যেটা রয়েছে এটা থেকে অনেক কম। তোমরা এই দুইটা ভালোভাবে পড়বা সৃজনশীলের জন্য, এই যে পৃথিবীর তিনটা গঠন যেটা আছে এটা, এবং পর্বতের যে শ্রেণীবিভাগগুলো আছে এই যে বিভিন্ন ধরনের প্রায় 5টার মতো আছে, তো সেগুলো একটু পড়বা সবগুলা, বুঝতে পারছো? এবং এই বৈশিষ্ট্য যেগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা সবাই সুন্দরভাবে একটু নোট করে পড়ার চেষ্টা করবা। তো এই গেল তোমাদের মানে এই দ্বিতীয় অধ্যায় যেটা আছে, সেই দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলের জন্য তোমরা কোনগুলো পড়বা, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে এমসিকিউর জন্য যেটা বলবো, এখন এমসিকিউ কিন্তু নির্দিষ্ট কোনো টপিক নেই যে এখান থেকে পড়বে বা এরকম কোনো কিছু, মানে এমসিকিউ যে কোনো জায়গা থেকে আসতে পারে। তোমার এমসিকিউ, তারপর জ্ঞান অনুধাবন যে প্রশ্নগুলো আছে না, তো এগুলোর জন্য মোটামুটি একটা ওভারঅল তোমার যে দ্বিতীয় অধ্যায়টা আছে সম্পূর্ণটা ধারণা থাকা লাগবে। যেমন অনেক সময় প্রশ্ন আসে ভূত্বক কী, ভূত্বক বলতে কী বোঝায়, পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন এখানে কি কি থাকে, বা এই যে অংশগুলো, এই বিভিন্ন ধরনের আমরা যে বললাম পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের, এটা থেকে মানে এমসিকিউ কিন্তু প্রচুর আছে। মানে যেগুলো আমরা সৃজনশীলের জন্য দিচ্ছি না বিশেষ করে, এগুলো থেকে এমসিকিউ আসার পসিবিলিটি কিন্তু সবচেয়ে বেশি, কারণ ওইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সৃজনশীলের জন্য যতটুকু ইম্পর্টেন্ট ঠিক তেমনিভাবে এমসিকিউর জন্য
যেমন বিভিন্ন ধরনের যে পর্বতগুলো আছে, তা পর্বতগুলো থেকে এমসিকিউ যে জায়গা থেকে মানে খুব প্রশ্ন আসে এবং হরহামেশাই দেখা যায় তা হলো যে মনে করো বিভিন্ন ধরনের পর্বতগুলোর নাম বলে, যে হিমালয় কোন পর্বত, এটা মনে করো ভঙ্গিল পর্বত, তারপর হলো জাপানের ফুজিয়ামা, এরকম যে বিভিন্ন ধরনের পর্বতগুলো আছে এটা কোন ধরনের পর্বত, মানে এরকম তোমার এই যে বিভিন্ন ধরনের পর্বতগুলো আছে না, এগুলো কোন ধরনের পর্বত, কোনটা আগ্নেয় পর্বত, কোনটা লেকলিত পর্বত, এরকম বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলো কিন্তু প্রশ্ন মানে একটা না একটা আসেই প্রতিবারই। আমাদের সময় আসছিল না, তুমি দেখবা এখান থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসি, মানে বাদ যায় না, এরকম দেখা যায় না। তাই এরপর মালভূমি কী, এই প্রশ্নটা অনেকবার আসছে যে মালভূমি কী বা মালভূমি বলতে কী বোঝায়। তারপর এরকম, তারপর হলো সমভূমি কী, এটা ক নাম্বারে খ নাম্বারে অনেকবার আসছে, এবার সমভূমি বলতে কী বোঝায়। তারপর যে সমভূমি যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। তারপর ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য, এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে, চাষারি যুগ, তারপর বিভিন্ন ধরনের যে পাহাড়গুলো রয়েছে, সবচেয়ে বড় পাহাড় কোনটা, এরকম মানে বিভিন্ন ধরনের এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তো এখন তোমার এই যে আমি যেটা বলবো, তুমি মেইন যে কাজটা করবা যে এমসিকিউ তারপর জ্ঞান অনুধাবের জন্য মোটামুটি একটা ওভারঅল একটা বেসিক ধারণা রাখবা এই অধ্যায়ের উপর। তোমরা যদি চাও যে আমরা এগুলো বুঝতেছি না, একটা মোটামুটি বেসিক ধারণা আমাদের দেন, আমাদের একটা ক্লাসে একটা অধ্যায় বা সম্পূর্ণগুলো শেষ করে দেন, মোটামুটি যেগুলো দরকার ইম্পর্টেন্ট, তোমরা যদি এইভাবে সাজেশন চাও আমি একবার বিশ্লেষণ করে দেবো। এই সাজেশনটা যেটা দিচ্ছি এটা হলো সংক্ষিপ্ত আকারে, জাস্ট তোমার দেখাই দিব টপিকগুলো। তোমরা যদি চাও আরেকটু বিশ্লেষণ করে দেন, প্রতি অধ্যায় ভিত্তিক আমাদের সাজেশন দেন, প্রতি অধ্যায়ে কোনগুলো পড়া লাগবে কোনগুলো পড়া লাগবে না একবারে সাথে সাথে বুঝাই দেন, একটা বেসিক ওভারভিউ দেন, আমি সেভাবে দেবো। তোমরা যদি চাও আমাকে সেভাবে কমেন্টে জানাবা, তোমাদের যদি প্রয়োজন মানে হয় অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সেভাবে দেওয়ার। এই ছিল দ্বিতীয় অধ্যায়। এরপরে আমরা যদি যাই তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে যেগুলো টপিকগুলো ইম্পর্ট্যান্ট, তৃতীয় অধ্যায়ের নাম হলো ভূমিরূপ পরিবর্তন। তো ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে অংশগুলো দেখব, যেগুলো কিন্তু মার্ক করে দিছি, স্টার করে দিছি, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট বেশি। ভূমিকম্প, এই ভূমিকম্পের মধ্যে সবথেকে বেশি যে জিনিসটা আসে সেটা হলো ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল, এইটা সবচেয়ে বেশি আসে। বা অনেক সময় আবার এগুলো বলে যে ভূমিকম্প প্রবণ যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো আইডেন্টিফাই করো, মানে এটা কম আসে যে বলবো এরকমটা না, এটা কম আসে, তবে সবচেয়ে বেশি আসে হলো ভূমিকম্পের কারণ ও ভূমিকম্পের ফলাফল। এই মানে প্রশ্নটা সবচেয়ে বেশি করে পরীক্ষায় মানে প্রথমে কি বলে যারা যে গ নাম্বারে একটা মানে চিত্র দিয়ে দেয়, ভালোভাবে বুঝো, গ নাম্বারে চিত্রটা দিয়ে দেয়, বলে এখানে এই চিত্রটা কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে ব্যাখ্যা করো। তাহলে প্রথমে ভূমিকম্প, তখন ভূমিকম্প সম্পর্কে একটু ব্যাখ্যা দিলা ঘ নাম্বারে বলে ভূমিকম্পের কারণগুলো, বা গ নাম্বারে অন্য সময় বলে যে উদ্দীপকের যে জিনিসটি দেখানো হয়েছে তার কারণগুলো ব্যাখ্যা করো, বা সেটার কী কারণে হয়, কী কী কারণে ঘটে, বা সেটার কারণগুলো কী কী ব্যাখ্যা করো, এভাবে কিন্তু আসতে পারে। বা অনেক সময় এভাবে না, গ নাম্বার আসলে ঘ নাম্বারে দিয়ে ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করো, মানে বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু আসে, তবে এটা ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না। তারপর এরপর অগ্নুপাতের কারণ, অগ্নুপাতের ফলাফল, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আগ্নেয়গিরি, যেটা আগ্নেয়গিরি পাই অগ্নুপাত একই বিষয়, দুইটা প্রায় সেম, একই কিছু কম বেশ 90% সেম। তো এই যে আগ্নেয়গিরি অগ্নুপাত, এটার কারণ ফলাফল, তবে সবচেয়ে বেশি ভূমিকম্পটা বেশি ইম্পর্টেন্ট, তার চেয়ে এটা একটু কম, তবে এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপর হলো বিচূর্ণী ভবন ও নগ্নি ভবন। এই যে এখানে বিচূর্ণী ভবন নগ্নি ভবনে অনেকগুলো উপাদান আছে না, প্রাকৃতিক মানুষসৃষ্ট বিভিন্ন ধরনের, এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবো ভালোভাবে, বুঝতে পারছো। এরপর হলো জীবজগতের উপর ধীর ও আকস্মিক যে পরিবর্তন, এই প্রভাবটা কীরকম পড়তেছে এটা। এরপর হলো নদী ও নদীর পর্যায়, এগুলো মোটামুটি ধারণা রাখবা, তবে সবচেয়ে বেশি নদ ও নদীর পর্যায়ের চেয়ে মানে এগুলো জাস্ট একটু মনে রাখবা যে প্রথমে কী থাকে, তারপর মধ্যবর্তী পর্যায়ে কী থাকে, সর্বশেষ পর্যায়ে নদীর আকার আকৃতি কীরূপ হয়, এগুলো একটু ধারণা রাখার চেষ্টা করবা। আর সর্বশেষ এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নদীর ক্ষয়জাত ভূমিরূপ, মানে নদীর ক্ষয়ের ফলে অনেকগুলো ভূমিরূপ হয় না, এই ভূমিরূপগুলো একটু চিত্রগুলো সব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। কেন এটা বলতেছি, কারণ পরীক্ষায় চিত্রগুলো দেয়, ভূগোলের পরীক্ষায় চিত্রগুলো দেয়, চিত্রগুলো থেকে তোমাকে আইডেন্টিফাই করা লাগে এটা কোন ধরনের এটা ভূমিরূপ, এটা ক্ষয়জাত কোন ধরনের ভূমিরূপের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবং তুমি চিত্র যদি না পারো, তুমি আইডেন্টিফাই করতে পারবা না। তার মানে আমাদের এই অধ্যায় থেকে এই যে টপিকগুলো বললাম এগুলো, এটা খুব একটা নদীর পর্যায়ে মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না, তবে নদ নদীর যে ভূমিরূপটা এটা ইম্পর্টেন্ট আছে। তা বিচূর্ণী ভবন ও নগ্নি ভবন এটা একটু পড়বা। এরপর হলো আগ্নেয়গিরি অগ্নুপাতের কারণ ফলাফল, ভূমিকম্পের কারণ ফলাফল, এগুলো একটু ভালোভাবে মনে করার চেষ্টা করবে। আর এমসিকিউর ক্ষেত্রে এখানে পাত সঞ্চালন, যে বাংলা মানে সর্ববৃহৎ 7টা পাত রয়েছে, এই পাতগুলোর নাম জানবা, ইম্পর্টেন্ট। ভূমিকম্প কী, ভূ আলোড়ন কী, তারপর হলো ভূমিরূপে কয় ধরনের পরিবর্তন হয় এবং কী কী, ভূমিকম্প কী, তারপর হলো আগ্নেয়গিরি অগ্নুপাত কী, এই বিষয়গুলো জানবা। তারপর সুনামি কী, সুনামি শব্দটি কোন শব্দ, জাপানি, এবং এটা ইংরেজি কিন্তু টি দিয়ে শুরু, যদিও সুনামি বানানটা আমরা এস দিয়ে মনে করি, কিন্তু এটা টি দিয়ে হবে, এগুলো জানবা। তারপর সুনামি কারণ ফলাফল, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। বিচূর্ণী ভবন কী, নগ্নি ভবন কী, ক্ষয়ী ভবন কী, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো সব জানতে হবে। তারপর হলো ভূমিক্ষয় কী, ভূমিধস কী,
এগুলো ইম্পর্টেন্ট। তারপর হলো নদীর পর্যায়, নদীর ক্ষয়কাজ, এগুলো মোটামুটি একটা বেসিক তথ্য ধারণা পায়। তারপর আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, ওই যে বাংলাদেশের নদী ভাঙন প্রক্রিয়া, নদী শাসন কি, এই প্রশ্নটা অনেকবার আসছে। তারপর হলো নদী এটা কীভাবে প্রতিকার করা যাবে, এগুলো মোটামুটি নদী শাসন, এই বিষয়গুলো একটু মোটামুটি ওভারঅল একটা ধারণা রাখবা। তো বুঝতে পারছো, এগুলো হলো জ্ঞানমূলক এবং তোমার এমসিকিউ অনুধাবন, এগুলোর জন্য বললাম মোটামুটি সবগুলো একটা বেসিক। আর যেগুলো মানে মার্ক করে দিছি, স্টার করে দিছি, এগুলো কিন্তু সৃজনশীলের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখো চতুর্থ অধ্যায় এইটা থেকে সৃজনশীল আসার পসিবিলিটি কম, তৃতীয় অধ্যায় থেকে দুইটা আসবে, দুইটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর এই চতুর্থ অধ্যায় থেকে একটা আসার পসিবিলিটি আসে, তবে নাও আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। কারণ এটা ছোট অধ্যায় তো, আসলে তোমার এক জায়গায় থেকে আসবে, সেটা হলো তোমার এই যে বায়ু বিভিন্ন ধরনের স্তর বিন্যাস যেগুলো আছে, ট্রপোস্ফিয়ার, ট্রপোমণ্ডল, স্টেটোমণ্ডল, মেসোমণ্ডল, বিভিন্ন ধরনের এরকম স্তরগুলো আছে না, এই স্তরগুলো সম্পর্কে তোমার পরীক্ষা আসবে। তো তোমাকে বলে দিবে যে কোনো একটা স্তরের বৈশিষ্ট্য, বলবে যে জেট বিমান চলে বা বৃষ্টিপাত হয়, তারপর হলো বিদ্যুৎ চমকায়, এরকম কোন স্তরটা। তো এখন তোমাকে ওই স্তরটা আইডেন্টিফাই করে তোমাকে ওই স্তরটা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া লাগবে। এভাবে কিন্তু তোমার কিছু ক্লু দিয়ে দিবে ওইটা চেনার জন্য। এখন তোমাকে ওই ক্লুটা চিনে বা ওই ক্লুটা ধরে তখন তোমাকে ব্যাখ্যা করা লাগবে। এভাবে কিন্তু বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে এখান থেকে সৃজনশীল আসে, তবে খুব কম। বুঝতে পারছো, আসলে এখান থেকে আসে, এখান থেকেই দেয়, এই স্তরটা থেকেই। এরপর হলো বায়ু দূষণ প্রতিরোধ, এটা প্রতিরোধ কীভাবে করতে পারি, এটা ঘ নাম্বারে অনেক সময় দেখা গেছে, ঘ নাম্বারে বেশিরভাগ সময় দেখা গেছে, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখিও। তো দেখো এরপরে এখান থেকে এমসিকিউর জন্য মোটামুটি অনেক ইনফরমেশন আছে, যেমন বায়ুর উপাদান, অনেকগুলো উপাদান রয়েছে বায়ুমণ্ডলের, এই উপাদানগুলো জানবা। বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান বিভিন্ন ধরনের আছে, এই উপাদানগুলো কোনটা কতটুকু পরিমাণ আছে, নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে, তারপর হলো অক্সিজেন আছে, এরপর বিভিন্ন ধরনের যে উপাদানগুলো আছে কোনটা কতটুকু, সব এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপর আর্গন, এরকম এগুলো যেগুলো বললাম এগুলো বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো কিন্তু পড়া লাগবে। তোমাদের আবারও বলছি, তোমাদের যদি প্রয়োজন হয় অধ্যায়ভিত্তিক একটা সাজেশন দিতে, আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। এই অধ্যায়ে কোনগুলো ইম্পর্টেন্ট একবারে দাগিয়ে দাগিয়ে তোমাদের পড়া বুঝাই দিব, একবারে তোমাদের খালাস হয়ে যাবে সব কিছু। তো দেখো এই হলো বিষয়। তারপর তোমরা এখান থেকে জানবা যে বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলো বললাম, স্তরবিন্যাস ওটা পড়বাই সৃজনশীলের জন্য, ওইখান থেকে এমসিকিউ কিন্তু অনেক আসে, স্তরবিন্যাস থেকে অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আর বায়ু দূষণ, যা জানো বায়ু দূষণ কী, এই প্রশ্নটা অনেকবার আসছে, বায়ু দূষণ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, এরকম। তো এরপর হলো আমাদের পঞ্চম অধ্যায়ের যেটা হলো জলবায়ু উপাদান ও নিয়ামক, এখান থেকেও দুইটা সৃজনশীল আসার পসিবিলিটি আসে। তো এখান থেকে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট, সেটা হলো তাপ বলয়, মোটামুটি একটাই ইম্পর্ট্যান্ট, খুব একটাই না, হালকা একটু ধারণা রাখবা। তবে এখান থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো বায়ুচাপ বলয়, এই বিভিন্ন ধরনের নিরক্ষরেখা, তারপর হলো আমরা বিভিন্ন ধরনের যে রেখাগুলো পড়ি, উচ্চচাপ বলয়, নিরক্ষরেখা, নিম্নচাপ বলয়, অন্যান্য মেরু উচ্চচাপ, এরকম বিভিন্ন ধরনের উচ্চচাপ নিম্নচাপ অঞ্চলগুলো আছে না। তো এই যে অঞ্চলগুলো পড়ি, এই চাপ বলে, এগুলো জানতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের সময় আসছিল, সব প্রায় ম্যাক্সিমাম সময় এখান থেকে প্রশ্ন আসে, বায়ুচাপ বিভিন্ন ধরনের বলয়গুলো যেগুলো আছে অনেক ইম্পর্টেন্ট, বাদ দিবে না। এরপর হলো বায়ু প্রবাহ, এই যে বিভিন্ন ধরনের বায়ু আছে, অয়ন বায়ু, বাণিজ্যিক বায়ু, মৌসুমী বায়ু, অনেক বায়ু প্রবাহগুলো আছে না, এই বায়ু প্রবাহগুলো খুব ভালোভাবে পড়বা, কারণ এখান থেকেও প্রশ্ন আসবে। বুঝতে পারছো, অনেক অনেক ইম্পর্টেন্ট। এই ছিল। তারপর হলো সর্বশেষ হলো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এই যে এখান থেকে আমাদের প্রশ্ন আসছিল এবং এমসিকিউ আসছিল, বুঝছো, এই বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ থেকে, মানে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগগুলো আছে না, যে ঘূর্ণায়ন বৃষ্টি, উলম্ব বৃষ্টি, বিভিন্ন ধরনের বৃষ্টিগুলো আছে না, এই বৃষ্টিগুলোর এগুলো প্রকারভেদগুলো একটু জানবা। বুঝতে পারছো, এই বৃষ্টিপাতগুলো চিত্রগুলো দিয়ে দেয়, বলে যে এটা কোন ধরনের বৃষ্টিপাত ব্যাখ্যা করো। তো তোমাকে চিত্রগুলো খুব ভালোভাবে আইডেন্টিফাই করা লাগবে, বিভিন্ন যে বৃষ্টিপাতগুলো আছে তোমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে। তো এই হলো তোমাদের এখানকার জন্য সৃজনশীলের জন্য এগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট বেশি। আর যেগুলো এমসিকিউর জন্য পড়বা, যে জলবায়ুর উপাদানগুলো কী কী, জলবায়ু এই যে নিয়ামকগুলো আছে না, এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে, কম আসছে, যে জলবায়ু নিয়ামকগুলো কী কী, মানে নিয়ামক বলতে যেসব বিষয়ের উপর জলবায়ু নির্ভরশীল, এরকম এগুলোতে প্রশ্ন আসছে, এটা ইম্পর্ট্যান্ট, মোটামুটি একটু ধারণা রাখতে পারো। তারপর হলো তাপ বলয়, মোটামুটি রাখবা, তাপে আনুভূমিক বিন্যাস, এটা লাগবে না। তা বায়ুচাপ বলয়, এটা তো পড়বাই সৃজনশীলের জন্য, এমসিকিউ এখানে অনেক আসে, ইম্পর্ট্যান্ট, বাদ দিবা না। বায়ুপ্রবাহের কারণ, এটা মোটামুটি একটা ধারণা, এগুলো বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ, সেই বায়ুপ্রবাহ তো লাগবে আমাদের, বায়ুপ্রবাহ যে কী কী ঘটে থাকে, বায়ুপ্রবাহের যে শ্রেণীবিভাগগুলো আছে, বায়ুপ্রবাহ বিভিন্ন ধরনের কীভাবে ঘটে, এখানে ফেডারেলের সূত্র আছে, বিভিন্ন ব্যক্তির যে সূত্রগুলো আছে, এগুলো একটু জানবা বায়ুপ্রবাহের ক্ষেত্রে। তারপর বায়ুর আর্দ্রতা কী, তারপর ঘনীভবন কী, এগুলো এমসিকিউ, সিকিউ এবং জ্ঞানমূলকের জন্য বুঝতেছি। তারপর হলো যে এখানে মেঘ বৃষ্টিপাত, এখান থেকে এমসিকিউ প্রতি বছরই দেয়, এখান থেকে মানে মেঘের ক্ষেত্রে কোন মেঘের অবস্থান কতটুকু বা কোন মেঘের মধ্যে কি কাজ হয়, এই যে স্তরভেদে আসে না ভাগগুলা, এগুলো একটু জানবা। বুঝতে পারছো, তো এগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে।
তো এই হলো বিষয়। তারপর এটা ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো কোনটা কোন সময় হয়, কোন দিক থেকে আসে, বাতাস কোনটার কোন দিক থেকে, এগুলো একটু জানবা। এগুলো এমসিকিউ বা জ্ঞানমূলক, এগুলোর জন্য ইম্পর্টেন্ট আর কি। তো এই ছিল মূলত আমাদের কত অধ্যায়, আমরা তোমাদের পঞ্চম অধ্যায় সম্পর্কে ধারণা দিলাম। এরপরে দেখো আমাদের আছে হলো ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এইটা। এরপর হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই দুইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এছাড়া এখানে মৌসুমী জলবায়ু জলবায়ু অঞ্চল আছে, এটা যদিও মানে গুরুত্বপূর্ণ, তবে এই দুইটার মতো না, নিরক্ষীয় এবং ভূমধ্যসাগরের মতো না। এই দুটো সবচেয়ে বেশি। যেমন ভূমধ্যসাগরে একটা উল্টা জিনিস দেখা যায়, যেমন আমরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে জলবায়ু দেখি, এখানে শীতকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু নর্মালি আমরা জানি যে গ্রীষ্মকালে বা বর্ষাকালে বৃষ্টিপাত বেশি হয়, কিন্তু এখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো এরকম একটা ব্যতিক্রম আছে না। তো এরকম কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো চিনে লাগে। আর সবচেয়ে বেশি এখান থেকে যেভাবে প্রশ্নটা দেয় জানো, নিরক্ষীয় ভূমধ্যসাগরের মধ্যে তোমার ম্যাপটা দিয়ে দেয়। আমি কিন্তু এগুলো একবারে খুব সুন্দরভাবে, তোমরা যদি চাও ক্লাসে কিন্তু আমি বুঝা দিতে পারবো, যে একটা ম্যাপ দিয়ে দেয়, ম্যাপটা থেকে তোমাকে আইডেন্টিফাই করা লাগে দেশগুলো, যে এটা এটা কোন দেশের মধ্যে পড়ছে, এটা কি নিরক্ষীয় জলবায়ুর মধ্যে না এটা ভূমধ্যসাগরের মধ্যে। এগুলো কিন্তু তোমাকে ম্যাপ দেখে চিনা লাগবে, ম্যাপটা দেখে ভালোভাবে বুঝতে হবে, তাহলে তুমি কিন্তু এগুলো খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তুমি যদি এগুলো ম্যাপ দেখে না চিনো, তাহলে কিন্তু তুমি দেশগুলোর নাম 100% ভুলে যাবা। ম্যাপ দেখে চেনা লাগবে কোন কোন দেশগুলো, আমি ভেবে পড়ছিলাম, যার কারণে কিন্তু আমি এগুলো বলি না, এগুলো ইজিলি মনে আছে। তো এই ছিল তোমার নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় এবং মৌসুমি, এটা সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। এছাড়া এখানে আরেকটা প্রশ্ন অনেকবার আসছে, গ্রিন হাউসের যে প্রভাব বা বৈশ্বিক উষ্ণায়নের যে কী প্রভাবটা পড়তেছে, এগুলোর একটু মনে রাখবা। এগুলো সৃজনশীলে ঘ নাম্বারে বা গ নাম্বারে অনেক সময় দেয়, তবে সবচেয়ে বেশি এই জায়গা থেকে দেয়। আর জ্ঞান অনুধাবন এমসিকিউর জন্য জলবায়ু যে আছে, জলবায়ু এগুলো জানবা, নিরক্ষীয় জলবায়ু কি, ভূমধ্যসাগরীয়, মৌসুমি। তারপর বাংলাদেশের যে জলবায়ু আছে, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি পরীক্ষায় খুব কমই আসে, তবে আসে না বলবো না, আসে, কম আসে আর কি, তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো বাংলাদেশের জলবায়ু জানবা, যে বর্ষাকাল কোন সময়, শীতকাল কোন সময়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এটা হলো শীতকাল, গরমকাল কোন সময়, বর্ষাকাল, এগুলো সময় জানবা, যে কোন সময় কত তাপমাত্রা থাকে, বৃষ্টিপাত মানে কোন সময় কীরকম হয়, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবা। তারপর হলো বৃষ্টি পরিমাপক যন্ত্র, তাপমাত্রা পরিমাপক কী যন্ত্র, আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম, এই যন্ত্রগুলোর নাম সবগুলো মনে রাখার চেষ্টা করবা। তো বায়ু প্রভাব পরিমাপের যন্ত্রের নাম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, বুঝছো। তারপর হলো গ্রিন হাউস কী, তারপর হলো বিশ্ব উষ্ণায়ন, এটা কীভাবে ঘটে না ঘটে, এগুলো একটু জানার চেষ্টা করবা। তো গেল। এরপরে আমাদের সর্বশেষ অধ্যায়, যেটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হলো সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। এখান থেকে কিন্তু দুইটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ এর অনেক ইম্পর্ট্যান্ট একটা কিন্তু চ্যাপ্টার, ষষ্ঠম অধ্যায়। দেখো এই অধ্যায় থেকে সৃজনশীলের জন্য যেখানে জানবা যে সমুদ্র স্রোতের কারণ, কী কী কারণে সমুদ্র স্রোত হয়, এটা একটু জানার চেষ্টা করবা, ইম্পর্টেন্ট অনেকটা। এবং আটলান্টিক মহাসাগরীয় যে স্রোতগুলো আছে বিভিন্ন ধরনের, এই স্রোতগুলোর নাম একবার মুখস্থ করে নিবা। কেন বলতেছি এটা, কারণ এই পরীক্ষায় তোমার কী বলে দেখেছে জানো, ওরা স্রোতগুলো দিয়ে দেয়, একটা স্রোত মনে করে বলে যে এই যে স্রোতটা আছে, এই স্রোতটা কোনটা, এটা কি আটলান্টিক মহাসাগরের স্রোত, ও না মানে কিসের স্রোত, নিরক্ষীয় বিপরীত স্রোত না ভারত মহাসাগরের স্রোত, মানে কোনটার। এখন তুমি যদি ওই স্রোতগুলো নাম মুখস্থ না করো, কোনটা মহাসাগরের জন্য কোনটা স্রোত, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি পাবে না। এখান থেকে এমসিকিউ যেমন আসে, সৃজনশীল আসে, সব কিছুই আসে এইভাবে। তারপর সবচেয়ে বেশি হলো ইম্পর্টেন্ট হলো আটলান্টিক মহাসাগরের স্রোত, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এছাড়া নিরক্ষীয় বিপরীত স্রোত এবং ভারত মহাসাগরের স্রোত মোটামুটি একটা ইম্পর্টেন্ট আছে। তারপর হলো মানব জীবনের উপর সমুদ্র স্রোতের যে কী প্রভাব পড়ে, এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। জোয়ার ভাটা শ্রেণীবিভাগ, এগুলো এইটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো জোয়ার ভাবার কারণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং শ্রেণীবিভাগ এখান থেকে প্রশ্ন কিন্তু আসেই, অনেকবার প্রশ্ন আসছে জোয়ার ভাটা থেকে, যেমন সমুদ্র স্রোত থেকে প্রশ্ন আসছে, তেমনি জোয়ার ভাটা থেকে, দুই জায়গা থেকেই কিন্তু এখানে প্রশ্ন আসছে সব। আর তোমরা এমসিকিউ তারপর হলো জ্ঞানমূলকের জন্য এগুলো জানবা, সমুদ্র স্রোত কী, সমুদ্র স্রোতের কারণ, তারপর হলো সমুদ্র স্রোত, তারপর হলো নিরক্ষীয় বিপরীত স্রোত, আটলান্টিক মহাসাগরের স্রোত, এই যে বিভিন্ন ধরনের স্রোতগুলো আছে, জোয়ার ভাটা কী, তারপর হলো জোয়ার কী, ভাটা কী, জোয়ার বান কী, এরকম বিভিন্ন ধরনের আছে না বাংলাদেশে, এরকম জোয়ার ভাটা উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে, এগুলো মোটামুটি সবগুলো একটা বেসিক যে তথ্য ধারণা রাখার চেষ্টা করবা। যদি এইভাবে তুমি ধারণা রাখতে পারো, তাহলে তোমার এমসিকিউ আর জ্ঞান অনুধাবন এগুলোর জন্য আশা করি খুব একটা প্রবলেম হবে না। এছাড়া তোমার সর্বশেষ আমি একটা বিষয় বলছিলাম, যে তোমরা ভূগোলের ক্ষেত্রে যে সৃজনশীল এবং এমসিকিউ ট্রিক্সটা কি, যে ভূগোলের যে আমরা উত্তর করব, সেক্ষেত্রে আমরা সিকিউ কীভাবে উত্তর করার চেষ্টা করবো, বা কীভাবে উত্তর করলে আমরা সর্বোচ্চ নাম্বারটুকু পাবো। তো দেখো ভূগোলের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ সিকিউর যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করবে এখানে, মানে মেইন যে জিনিসটা মাথায় তোমাদের রাখতে হবে, দেখো এখানে
মানে তুমি ভূগোল বিষয়টা হলো তোমার টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করবা সর্বপ্রথম এই বিষয়টা। আর এখানে কিন্তু লেখার তুমি সময় পাবা অনেক, প্রায় তোমার 30 মিনিটের মতো কিন্তু তুমি সময় পাবা ভূগোলে লেখার ক্ষেত্রে, মানে অনেক সময় পাবা প্রায়। তো আশা করি তুমি এই সময়টা যদি একটু ভালোভাবে ইউটিলাইজ করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে খাতার মধ্যে উপস্থাপন করতে পারবা। আর একটা বিষয় কি, তোমরা অবশ্যই পয়েন্ট আউট করে উত্তর করে চেষ্টা করবা। যেমন তোমাকে যদি বলে এই যে পর্বতের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগগুলা, এখন পর্বতের শ্রেণীবিভাগগুলোর মধ্যে প্রশ্ন পড়লো যে এটা হলো আগ্নেয় পর্বত, বুঝতে পারছো? তো আগ্নেয় পর্বতের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তুমি সেটা পয়েন্ট আউট করে লিখবে। 1 নম্বরে লিখবা যে এইটার এই বৈশিষ্ট্য, 2 নম্বরে এটার এই বৈশিষ্ট্য, 3 নম্বরে এটা এই বৈশিষ্ট্য, মানে এভাবে তুমি পয়েন্ট আকারে 1 2 3 নাম্বার করে লিখবা। এভাবে যদি তুমি লেখো তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে, বুঝতে পারছো? সবাই কিন্তু এমনিতে ঢালাপাটাভাবে সবাই লিখতে থাকে, কিন্তু এমনিতে লিখলে তোমার কিন্তু নাম্বার খুব একটা আসে না, বুঝতে পারছো? তো সৃজনশীলের ক্ষেত্রে অবশ্যই তোমরা এই বিষয়টা মেনটেন করার চেষ্টা করবা। আর তো জানোই তোমার মোটামুটি এখানে এই যে সৃজনশীলের যে তোমরা অবশ্যই প্যারা আকারে দেখার চেষ্টা করবা। তোমার গ নাম্বারের ক্ষেত্রে প্রথমে যেটা জ্ঞানমূলক চাবে জ্ঞানমূলকটা উত্তর দিয়ে দিবা, এরপরে বাকি অংশগুলো লিখবা। তবে অন্যান্য যেমন বাংলার ক্ষেত্রে সৃজনশীলের ক্ষেত্রে তোমার গ নাম্বারে 3টা প্যারা দেওয়া লাগে, ঘ নাম্বারে 4টা প্যারা দেওয়া লাগবে, এরকম বাধ্যবাধকতা কিন্তু এখানে অনেক জায়গায় থাকবে না, কারণ অনেক ক্ষেত্রে তুমি এরকমটা পাবে না। তবে চেষ্টা করবা এই প্রসেসটা যদি মেনটেন করা যায় মেনটেন করার, তাহলে দেখবা নাম্বার পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। আর অবশ্যই তোমরা যে জিনিসটা মাথায় রাখবা সেটা হলো কি, যে তোমরা অবশ্যই চিত্র দেবা, কিন্তু বুঝতে পারছো? চিত্র মাস্ট বি দেবা। মানে তোমাকে যখন বলবে মনে করো উদ্দীপকে কোন পর্বত আইডেন্টিফাই করো, তুমি কিন্তু ওখানে পর্বতটা কিন্তু দেওয়া আছে, সেটা আগ্নেয় পর্বত বা ভঙ্গিল পর্বত, যেই পর্বতটা হোক না কেন সেই পর্বতটা কিন্তু আলটিমেটলি দেওয়া আছে। তো এখন সেই পর্বতটা কিন্তু তোমার দেওয়া আছে, তার মানে তুমি মনে করবা যে এখন আমরা জাস্ট পর্বতের নামটা লিখবো, পর্বতের নামটা লিখে এটা জাস্ট আলোচনা করব, বুঝতে পারছো? এখন তুমি কিন্তু এটা ভাবতে পারো যে পর্বতের নামটা জাস্ট লিখে আমরা আলোচনা করব, কিন্তু বাস্তবে যখন তুমি মানে এইটা জাস্ট লিখে এমনিতে আলোচনা করে দিলা তখন কিন্তু তোমার নাম্বার বেশি থাকবে না, বুঝতে পারছো? এজন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা অবশ্যই চেষ্টা করবা তোমরা যেটাই চিত্রটা থাকুক না কেন সেই চিত্রটা তোমরা অঙ্কন করবা। যদি না দেওয়া থাকে তাহলে তো মাস্ট বি করবা। যদি মনে করো যার বৈশিষ্ট্য দেওয়া থাকলো যে আগ্নেয় বা ভঙ্গিল পর্বতের এখন তোমাকে আলোচনা করা লাগতেছে, তার মানে তখন কিন্তু তুমি চিত্র অবশ্যই দিবা। ভূগোলের ক্ষেত্রে নাম্বার পাওয়ার বা নাম্বার বেশি পাওয়ার সহজ ট্রিক্স হলো, আমার নিজে A+ পাইছি, তো এটা সহজ ট্রিক্স হলো তোমাকে অবশ্যই কী করতে হবে, চিত্র দেওয়া লাগবে। চিত্র দেওয়ার চেষ্টা করবা যদি দেওয়া পসিবল হয়, বুঝতে পারছো? দেওয়া সম্ভব হলে অবশ্যই চিত্র দিয়ে প্রশ্নগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবা, তাহলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেড়ে যাবে। আর চিত্র অবশ্যই রুল দিয়ে অঙ্কন করার চেষ্টা করবা, বুঝতে পারছো? এই ট্রিক্সটা মাথায় অবশ্যই রাখবা। আর যে দুইটা কথা বললাম এই দুইটা কথা মাথায় রাখলে তোমার সৃজনশীলে ভালো নাম্বার পাবা। 1, পয়েন্ট আউট করে লেখার চেষ্টা করবা, বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আউট করে দিবা, ভূমিকম্পের কারণ বলে কী কারণ পয়েন্ট আউট করে লিখবা, বুঝতে পারছো? 2, তুমি চিত্র দেওয়ার চেষ্টা করবা। যখন ভূমিকম্পের কারণগুলো বলবে তখন প্রথমে একটা মনে করো ভূমিকম্পে তুমি যে একটা চিত্র দিয়ে দিলা, তারপর তুমি কারণগুলো ব্যাখ্যা করলা, বেস্ট, বুঝতে পারছো? এভাবে তোমার মানে তুমি চেষ্টা করবা এই দুইটা জিনিস ফলো করার, তাহলে দেখবা তোমার নাম্বার সবচেয়ে বেশি চলে আসতেছে সৃজনশীলগুলোতে। আর ভূগোলের ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে যে বিষয়টা তোমরা মাথায় রাখবা, এমসিকিউ এর ক্ষেত্রে যে প্রশ্নটা মনে করো এমসিকিউ তো বলা যায় না এমসিকিউ কোথা থেকে আসবে না আসবে নির্দিষ্ট করে কিন্তু বলা খুব কঠিন। তো তারপর আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের যে প্রশ্নগুলো যে জায়গা থেকে আসে বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখার। তো এজন্য তোমরা কি করবা, এমসিকিউর ক্ষেত্রে তোমরা যে বিষয়টা করবা এবং সৃজনশীল প্রায় দুইটার ক্ষেত্রে একই প্রসেস থাকবে। তোমরা সর্বপ্রথম আগে বইটা ভালোভাবে পড়বা। সৃজনশীলের ক্ষেত্রে যে টপিকগুলো দেখাই দিছি সেগুলো বেশি গুরুত্ব দিবা। আর এমসিকিউর ক্ষেত্রে মোটামুটি ওভারঅল সম্পূর্ণ অধ্যায়টা একটা বেসিক ধারণা রাখবা, মোটামুটি ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও আমি প্রত্যেকটা অধ্যায়ের একটা সাজেশন দিব তোমাদের, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখায় দেওয়ার একটা বেসিক ধারণা রাখবা সবটা অধ্যায়ের। তো ধারণা রাখার পর এরপর তুমি কি করবা, তুমি প্রথমে তুমি বিগত সালে যতগুলো কোশ্চেন আছে 5 থেকে 7 বছর তোমার কাছে যতগুলো থাকবে কালেকশন আর কি, সবগুলো শেষ করবা। প্রথমত এটা কাজ। দ্বিতীয়ত যে কাজটা, আগে কিন্তু বই পড়বা, বই না পড়া ছাড়া কখনও সিকিউ সলভ করতে যাবে না, এটা কিন্তু সবচেয়ে বড় বোকামি হবে। আগে তুমি বইটা পড়বা, মূল পার্টটা বইটা আগে ভালোভাবে সুন্দরভাবে শেষ করবা, বুঝতে পারছো? এরপরে সেটা শেষ করার পর তুমি তোমার যে গাইড বই বা মডেল টেস্ট যেটা থাকো না কেন তুমি তারপর সেখান থেকে গিয়ে বিগত সালের এমসিকিউগুলো এবং সিকিউগুলো সর্বপ্রথম সলভ করবা। কি বলছি,
প্রথমে অ্যাট ফার্স্ট তুমি বিগত সালের এমসিকিউ এবং সিকিউগুলো সলভ করবা। এইটা যদি সলভ করা শেষ হয় তোমার, তারপর যদি তোমার হাতে সময় থাকে তুমি বিভিন্ন ধরনের স্বনামধন্য কলেজগুলো শেষ করবা। এটা করার পরেও যদি সময় থাকে তুমি এক্সট্রা যে আরও বিভিন্ন ধরনের সিকিউগুলো আছে সেগুলো সলভ করবা। তুমি যদি এভাবে সলভ করতে পারো, আমি গ্যারেন্টি দিব তোমার এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না। আমার এটা লিখে নিও একবারে, আমার নিজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এইটা প্রসেসটা অবশ্যই মেনটেন করবা। তাহলে প্রথমে কি বললাম, এমসিকিউ সিকিউর ক্ষেত্রে একই অবস্থা। প্রথমে 1 নম্বরে কাজ হলো তুমি মূল বইটা পড়বা। সৃজনশীলের ক্ষেত্রে যে টপিকগুলো বলছে এগুলো বেশি গুরুত্ব দিবা, আর এমসিকিউর ক্ষেত্রে কিন্তু বলছে মোটামুটি সম্পূর্ণ অধ্যায়টা একটা বেসিক ধারণা রাখবা। গেল 2 নম্বরে তুমি গাইড বই বাই করবা, বাই করার পর সেখান থেকে বিগত সালের এমসিকিউ সিকিউগুলো শেষ করবা। 3 নম্বরে স্বনামধন্য কলেজগুলোর এমসিকিউ সিকিউগুলো শেষ করবা। 4 নম্বরে এক্সট্রা যে আরও বিভিন্ন এমসিকিউ সিকিউগুলো থাকে সেগুলো শেষ করবা। এই 4টা প্রসেস যে মেনটেন করতে পারবে, আমি গ্যারেন্টি দিব তার এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না। তুমি লিখে নিও আমার সাথে এটা। তুমি এভাবে পড়ো, পড়ার পর তোমার মনে করো পরীক্ষা এ প্লাস আসতেছে না, তারপর আমাকে দোষ দিও যে ভাই আপনার কথা শুনতেছি, আপনার তো এটা বলছিলেন, এভাবে পড়ছি, পড়ার পর আমার কমন আসে নাই। ভাই তুমি মানে প্রো লেভেল হয়ে যাবা তুমি যদি এইভাবে এই প্রসেসটা মেনটেন করতে পারো। একবার প্রো লেভেল, নর্মাল না শুধু যে আমি কথাটা বললাম। এটা সব বোর্ডের ক্ষেত্রেই একই অবস্থা, বুঝতে পারছো? তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। তো আর আমার কথাগুলো একটু মানে পরীক্ষায় ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখবা তোমার ভালো কিছু একটা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর তোমাদের কোনো বিশেষ সাজেশন, কোন সাবজেক্টের উপর সাজেশন দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং কোন টপিকের উপর ক্লাস দরকার, কোন বিষয় তোমাদের কোনো যদি সমস্যা হয় অবশ্যই জানাবা। আমি চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার। যদিও আমি মানে ইকোনমিক্সটা নিয়ে একটু বেশি মানে এক্সপার্ট আর কি, সবচেয়ে বেশি ইকোনমিক্সে তোমাদের ক্লাস বেশি প্রোভাইড করে থাকি। এছাড়া বাংলা, আইসিটি, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ইংরেজি, মানে তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই বলবো, আমি চেষ্টা করবো তোমাদের সেই ক্লাসগুলো প্রোভাইড করার। তো আজকে আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে তোমাদের পরবর্তীতে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।